ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তাহলে আজকে আমি ক্লাস 6-এর তোমার অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো চ্যাপ্টার 5-এর সেগুলো নিয়ে চলে এসেছি। দেখো, প্রথমটা যেন সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। কি আছে? মহাজন পদগুলি গড়ে উঠেছিল প্রথম উত্তরটা হবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তারপরটা গৌতম বুদ্ধ জন্মেছিলেন কোন বংশে? শাক্য বংশে। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। আর্য সত্য বৌদ্ধ ধর্মের অংশ। দুয়েরটা ম্যাচিং। প্রথমটা হবে মগধের রাজধানী রাজগৃহ, তারপরে মহাকর্ষ প্রথম বৌদ্ধ সঙ্গীতি, দ্বাদশ অঙ্গ জৈন ধর্ম, হিনজান মহাজন বৌদ্ধ ধর্ম। ঠিক আছে? এবং 3-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো বলছি। দেখো, প্রথম যেটা আছে, কি কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজন পদগুলির থেকে শক্তিশালী হলো, সেই কারণগুলির মধ্যে কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ ছিল বলে তোমার মনে হয়? এটা তোমরা লিখতে পারো। ঠিক আছে? তারপরে এটা মগধ বৃদ্ধি মহাজন পদ দুটির মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে? উত্তর: ষোড়শ মহাজন পদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ মহাজন পদ হলো মগধ বৃদ্ধি, আগে যেটা বলেছিলাম যে বা গজ্জি যেটাকে বলা হতো। এটা তোমরা এরকম করে বেশ একটা ছকের মতো করে তফাৎটা বোঝাতে পারো। আর একটা প্রশ্ন এখানে আছে, সমাজের কোন কোন অংশের মানুষ নব্যধর্ম আন্দোলনকে সমর্থন করেছিলেন, কেন করেছিলেন? এখানে সুন্দরভাবে দেওয়া আছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে ব্রাহ্মণ্য ধর্ম ও বেদের বিরোধিতা করে যে নতুন ধর্মমতগুলির উদ্ভব হয়েছিল তাকে নব্যধর্ম আন্দোলন বলা হয়। এবারে সমর্থক এখানে দেওয়া আছে, কারা কারা সমর্থন করেছিল। ক্ষত্রিয়দের সমর্থন পেয়েছিল, বৈশ্যদের সমর্থন পেয়েছিল, শূদ্রদের সমর্থন। তিনটা তোমরা দিতে পারো। তারপরে এখানে আরেকটা আছে, দেখো, জৈন ধর্ম বৌদ্ধ ধর্মে কি কি মিল ও অমিল তোমার চোখে পড়ে? দিতে পারো। মহাবীর প্রবর্তিত জৈন ধর্মের সঙ্গে গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্মে কিছু মিল ও অমিল চোখে পড়ে, যেমন এটা আছে, প্রবর্তকগণ ক্ষত্রিয় ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা, সহজ সরল ভাষা ধর্ম প্রচার। এখানে একটা ছক দেওয়া আছে ছকের মতো করে, এটাও তোমরা দিতে পারো। ঠিক আছে? এছাড়াও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেমন এখানে আছে, যেমন দেখো এই যে এটা বৌদ্ধ সঙ্গীতি, টিকা লেখো বৌদ্ধ সঙ্গীতি। অনেক সময় আসে যে বৌদ্ধ সঙ্গীতি হলো বৌদ্ধ ধর্মের মহাসম্মেলন। মোট 4টি বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধ সন্ন্যাসীরা কী করতে একসাথে সমবেত হতেন, তারা বৌদ্ধ ধর্মের নানা বিষয়ে সেখানে আলোচনা করতেন। সঙ্গীতিগুলিতে বৌদ্ধ ধর্মের মধ্যে নানা রকম বিবাদেরও প্রসঙ্গ উঠত। ছোটো করে তোমরা দিতে পারো। তারপরে এখানে একটা আছে, আর্য সত্য বা চতুরার্য সত্য কী কী, অথবা 4টি আর্য সত্য কী কী। হ্যাঁ, এটা বইতেও আছে, এটা তোমরা দিতে পারো। এখানে আরও আছে, অষ্টাঙ্গিক মার্গ কি? গৌতম বুদ্ধ বলেছেন মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায় রয়েছে। 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ মানে পথ। এবারে কী কী সেগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এটা করতে পারো, খুব ইম্পর্টেন্ট। এখানে আরও আছে, নির্বাণ লাভ বলতে কি বোঝায়? নির্বাণ হলো অন্তত ও অনন্ত মুক্তি, অর্থাৎ জন্ম থেকে জন্মান্তর মানুষ যে কর্মফলের ভার বয়ে বেড়ায় তা থেকে আত্মার মুক্তি হলো নির্বাণ। নির্বাণ হলো অজরা অব্যাধি অশোক, অসংশ্লিষ্ট পবিত্রতা, অমৃত, অনুত্তর ও যোগাখ্যান, যা চরম লক্ষ্য, সেখানে পৌঁছালে আর পুনর্জন্ম হবে না।
ত্রিপিটক তো তোমার বইতেই আছে, সেটা তোমরা করতে পারো। আরও আছে এইখানে যেটা পঞ্চমহাভারত, যেটা তোমাদের বইতেই আছে, এটা তোমরা করতে পারো, এটা ইম্পর্টেন্ট। এটা আছে যেটা একটা অনেক সময় আসে, মহাবিনিষ্ক্রমণ কি? সংসারে মায়া মমতা স্নেহবন্ধন ত্যাগ করে পরমার্থ লাভ ও মানুষের প্রকৃত মুক্তির পথ অনুসন্ধানের জন্য গৌতম বুদ্ধ 30 বছর বয়সে সবার অগোচরে গভীর রাতে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। বৌদ্ধশাস্ত্রে তার এই সন্ন্যাস গ্রহণ করাকে মহাবিনিষ্ক্রমণ মানে নামে পরিচিত এই ঘটনাটা। তারপর আর একটা আছে ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায়, এটা অনেক সময় আসে, এটাও তোমরা করতে পারো। যেটা বইতেও আছে জনপদ বলতে কি বোঝায়, যেটা বলা হয়েছে সেদিনকে বললাম। আর ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝায়, এটা সেদিনকে বলা হয়েছিল বই থেকে। জৈন বৌদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদের কথা জানা যায় তাদের একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হয়। জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায়। 16টি আমার রাজ্যের কথা এখানে দেওয়া আছে, এটা তোমরা করতে পারো, ঠিক আছে। দিগম্বর শীতম্বর আছে, এটা বইতে আছে, তোমরা ওটা বই থেকেও করতে পারো, এখান থেকেও চাইলে করতে পারো। এখানে একটা আছে দেখ, ত্রিরত্ন, বৌদ্ধ ধর্ম ত্রিরত্ন কি? বইতে খুব সুন্দর করে দেওয়া আছে টুকরো কথায়, তোমরা ওটাই করবে, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই থাক, আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তাদের ওই উত্তরগুলো বলে দেওয়ার জন্য। আর যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই থাক, মন দিয়ে পড়াশোনা করবে, সামনে পরীক্ষা, ভালো থেকো।